দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। আজ মহান মে দিবস। অধিকার আদায়ে শত বছরের সংগ্রামেও বঞ্চিত শ্রমজীবীরা। বৈশ্বিক মহামারীতে শ্রমিকের সেই বঞ্চনা যেন আরো প্রকট হয়ে ওঠে। দেশে দেশে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ শ্রমিক। বাংলাদেশেও বাড়ছে বেকারের সংখ্যা। দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বলেছেন, করোনার ভয়াল পরিস্থিতি মোকাবেলায় সরকার শ্রমজীবী মানুষের পাশে আছে। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। নাজমা সোনিয়াদের হাতে বোনা এই জামদানি শাড়ি মানভেদে বাজারে বিক্রি 15 থেকে 50,000 টাকা। নিজের তাঁত নিজের শ্রমে তাদের ভাগ্যে জোটে মোটে 4.5 থেকে 6,000 টাকা। এখানেও মধ্যস্বত্বভোগীদের জাতাকলে ন্যায্যতা বঞ্চিত শ্রম। আমরা মাই যে হেই ভাই 4,500 আমি পয়সা আছে আমগো অধিকার কেরাই দিব। আমগো এর দূরে অধিকার গরিব মানুষ খালি কাম করমু আর খামু। জামদানির কাজ করি 15 বছর ধরে, মাসে 4,500 টাকা পাই। রূপগঞ্জ জামদানি পল্লীর সব শ্রমিকের গল্পই সালমা সোনিয়াদের রূপান্তর। জামদানি শ্রমিক রুবেলের জীবনে মহামারীর প্রভাব যেন আরো বেশি স্পষ্ট। করোনা আসলো, লকডাউন দিল, তা ওইখান থেকে আমরা যে ক্ষতির মুখোমুখি হয়েছি, এই ক্ষতির টেনে বাকি আরো 2-3 বছরে, 1 বছরের এই লকডাউনে উঠতে পারবো কিনা সন্দেহ। অর্থনীতির চালিকা শক্তি এই শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে এখনো সোচ্চার। একই সঙ্গে ভাইরাসের থাবায় আরো বিপর্যস্ত করে তুলেছে তাদের জীবন। তাই বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা গেলে মাথা তুলে দাঁড়াবে দেশের অর্থনীতি। করোনায় অচল পৃথিবীতে সচল নেই শিল্প শ্রমিকের জীবন। লকডাউন আর নানা বিধিনিষেধে প্রাপ্ত মজুরিটুকুও মেলা দায়। শ্রমের তুলনায় আমরা প্রকৃত মজুরি পাই না। অধিকার শুধু খাতার মধ্যেই মনে লেখা থাকে বাংলাদেশ, এর বাইরে অধিকারের সরটাও মনে কোনো শ্রমিকে আজও পর্যন্ত কইতে পারতো না যে পাইছে। মহামারীতে ভীষণ বিপাকে খেটে খাওয়া মানুষ। নিত্যদিনের কাজ যেমন নেই, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ছাঁটাইও। এমন ভয়াবহ বিপর্যয়ে শ্রমিকের বঞ্চনা আরও প্রকট হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। বেশিরভাগ শ্রমিকরাই এখানে তাদের কোনো অধিকার নেই। কাজ করলে বেতন বা মজুরি পায়, কাজ না করলে কিছুই পায় না। 2 বছর পার হয়ে গেল, মানে 2 মে দিবস পার হয়ে গেল, কিন্তু শ্রমিকদের যে বঞ্চনা সেটা কিন্তু প্রকটতর হচ্ছে। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কাজের 8 ঘন্টার দাবিতে পথে নামেন শ্রমিকরা। দাবি পূরণে সে আন্দোলনে বুকের রক্ত ঝরে শ্রমিকদের, যার বিনিময়ে বিশ্বজুড়ে মেলে দৈনিক 8 ঘন্টা কাজের স্বীকৃতি। সেই থেকে প্রতি বছর 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ব। 2 বছর ধরে চলা মহামারীর এই কঠিন প্রেক্ষাপটে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর আশঙ্কা, মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকটে ঝুঁকিতে পড়বে বিশ্বের প্রায় 160 কোটি শ্রমিকের জীবন। এজন্য এমন দুর্দিনে সরকারের পাশাপাশি অন্যান্যদেরও পাশে থাকার তাগিদ অর্থনীতিবিদদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। লকডাউনের বেহাল দশা আর মার্কেটে মার্কেটে অস্বাভাবিক ভিড় দেখে বোঝার উপায় নেই করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ। স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের নির্দেশনা থাকলেও সামাজিক দূরত্ব মানার বালাই নেই। ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ মার্কেট ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ীরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার যথাসাধ্য চেষ্টা করছেন তারা, কিন্তু সে চেষ্টা কোনো কাজে আসছে না। এই অবস্থায় প্রশাসনের তদারকি আরও বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। তালুকদার বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। তৃতীয় ধাপের লকডাউন বিধিনিষেধের দ্বিতীয় দিন মিরপুর শাহালি শপিং মল। করোনার প্রকোপ থাকলেও ঈদের দিন ঘনিয়ে আসায় কেনাকাটার জন্য শত শত ক্রেতার ভিড়। তবে স্বাস্থ্যবিধি মানা শর্তে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন না এখানকার ব্যবসায়ীরা। কতটা মনে হচ্ছে না আমার মানতেছে, তারপরেও আমরা নিজেরাই নিজেদের চেষ্টা করে যতটুকু পারছি করছি আর কি। আমরা নিজেরা সচেতন না, আমাদের নিজেদের সচেতনতা আমাদের আইনের দরকার নেই, আমাদের নিজেদের মৃত্যু আমাদের নিজেদেরই রাখতে হবে। ওরকম ভাবে মার্কেট ব্যবস্থাপনা যে আছে সেটাও মানা হচ্ছে না, জনগণও মানতেছে না আর কি। বিশেষ করে সামাজিক দূরত্ব মানতে চরম উদাসীনতা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে। অনেক ব্যবসায়ীরা পালন করতেছে না, আমরা আশা করি যে সবাই যাতে এটা পালন করে। আমিও করব, ভুল ভ্রান্তি হলে এখন থেকে সংশোধন করতেছি, পেজে পড়ে নিচ্ছি। স্বাস্থ্যবিধি মানার কথা সেভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, মানে মানুষের গায়ের উপর চড়ে বসছে, এরকম অনেকটা দেখা যাচ্ছে।
আবার ভিন্ন চিত্র রয়েছে মিরপুর 1 ও 2 নম্বর এলাকার কয়েকটি বিপণী বিতানে। সেখানে স্বাস্থ্যবিধি মানার আয়োজন বেশ সন্তোষজনক। এবং প্রত্যেক ব্যবসায়ীকে নোটিশ করে দিছি তারা যেন মাস্ক পরিধান করে। মাস্ক ছাড়া ব্যবসা করলে আমরা 1 ঘন্টার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিব। এদিকে মে দিবসে শ্রমিকরা সাধারণ কাজ থেকে বিরত থাকে। তবে করোনার নিয়ন্ত্রণে লকডাউনে দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকা ও ক্ষতি কিছুটা পুষিয়ে এবার এ দিবসে খোলা থাকছে দোকানপাট। আমরা এই মুহূর্তে জীবন এবং জীবিকা নিয়ে লড়ছি, সেই কারণে আগামীকালকে আমরা সবাই দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবো। এদিকে চলমান বিধিনিষেধের মধ্যেও গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক দিনের মতোই। তবে করোনার প্রকোপ কমাতে প্রশাসনের তদারকি চান নাগরিকরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনার প্রকোপ কিছুটা কমে এলেও ঈদ যাত্রা নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন ঈদের ছুটিতে গণপরিবহন চলাচল করলে আবারও করোনার প্রকোপ বাড়তে পারে, ছড়াতে পারে ভারতীয় ভ্যারিয়েন্টও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনার তৃতীয় ঢেউ শুরু হলে মোকাবেলা করা কঠিন হবে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। সরকারি প্রজ্ঞাপনে দেশের সর্বাত্মক বিধিনিষেধ কার্যকর থাকলেও সড়ক কিংবা শপিং মলের চিত্র পুরোপুরি ভিন্ন। নামমাত্র লকডাউনে গণপরিবহন ছাড়া সবে চলছে স্বাভাবিক প্রক্রিয়ায়। তারপরও করোনা আক্রান্তের হার অনেকাংশে কমেছে। কিন্তু সামনের ঈদযাত্রায় গণপরিবহন চলাচলের আশঙ্কায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। কারণ বরাবরই ঈদযাত্রায় গাদাগাদি করে সাধারণ মানুষকে বাড়ি ফিরতে হয়, যেখানে উপেক্ষিত থাকে শারীরিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদের আশঙ্কা, বরাবরই ঈদযাত্রার চিত্র এবারও অব্যাহত থাকলে কমে যাওয়া করোনা প্রকোপ আবারও বাড়বে। লকডাউনটাকে বিশেষ করে আন্তজেলা পরিবহন এটাকে ঈদ পর্যন্ত ধরে রাখা, কিন্তু ঈদে যদি যাতায়াতটা হয় তখন দেখা যাবে ঈদের পরে আবার একটা সংক্রমণ বাড়ার আমরা একটা প্রবণতা দেখব এবং এর মধ্যে ভারতের ভেরিয়েন্ট গুলো ঢুকবেই, কোনো সন্দেহ নেই। আর স্বাস্থ্য বিশেষজ্ঞ এবিএম আব্দুল্লাহ বলেন, জীবিকার তাগিদে লকডাউন শিথিল হলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। ঈদের ছুটিতে বাড়িমুখী মানুষের ঢল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ঈদের আগে তো বাজার করার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে আর কি। এটি কিন্তু অনেকটা আশঙ্কাজনক পর্যায়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের কিন্তু সতর্ক হতেই হবে। দেশে তো চলছে দ্বিতীয় ঢেউ, এখন যদি কমে আবার বাড়া শুরু করে, আবার যদি তৃতীয় ঢেউ আসে, সেটা কিন্তু সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে। যে যেখানে আছেন, অন্য যে শহরে থাকবেন আপনারা ওখানেই থাকবেন। আমি যদি গ্রামে যাই তো প্রথমেই তো আমি যাবো ঘরে, নিজের ঘরে, পরিবার পরিজন, বাপ মা, বুড়া বাপ মা হয়তো রয়ে গেছে, তাদের মধ্যে ভাইরাস ছড়াতে পারে। এছাড়া ঈদের ছুটিতে মানুষের সমাগম স্থল তথা রেস্টুরেন্ট, সামাজিক অনুষ্ঠান ও বিনোদন কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তারা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দেশে গেল এক সপ্তাহে কমতির দিকে করোনায় মৃত্যুর সংখ্যা। আক্রান্তের হারও নেমেছে 10%। বিশেষজ্ঞরা বলছেন করোনার নাগাল টানতে বিধিনিষেধের মধ্যে দিয়ে এগোতে হবে বাংলাদেশকে। স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়ার পাশাপাশি টিকা উৎপাদনের তাগিদ তাদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। গত 16 এপ্রিল করোনায় দেশে প্রথমবারের মতো 100 ছাড়ায় মৃত্যু। এরপর 19 এপ্রিল একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যু দেখে বাংলাদেশ। এরপর দিনে 100-র নিচেই ঘুরপাক খেয়েছে এ সংখ্যা, যদিও 25 এপ্রিল আবার মৃত্যু 101 জনের। এরপর থেকেই কমতির দিকে মৃত্যু 30 এপ্রিল, যা নেমেছে 57 জনে। বেশ কমেছে আক্রান্তের হারও। 9 এপ্রিল যেখানে পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল 24%, কমতে কমতে তা এখন 10%-এর আশেপাশে। 29 এপ্রিল শনাক্তের হার নামে 9%-এর ঘরে। আসলে লকডাউনটা আমাদের কাজ করছে। 5 তারিখ থেকে যে লকডাউনটা চলছে, ধরতে গেলে এইটা মূল আমাদের নিয়ামক যে আমাদের সংক্রমণটা ঊর্ধ্বমুখিতা থেকে নিম্নমুখিতায় চলে আসছে এবং মৃত্যুও কমবে আনুপাতিক হারে। পুরো এপ্রিল মাস জুড়েই একরকম কঠোর বিধিনিষেধে চলেছে দেশ, যা প্রভাব ফেলতে পেরেছে করোনায় মৃত্যু সংক্রমণে। হাসপাতালেও কমেছে রোগীর চাপ। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এখন স্বাস্থ্যবিধি মানা আর টিকা উৎপাদনে যেতে হবে বাংলাদেশকে। ভ্যাকসিন কিন্তু একটি বৈজ্ঞানিক বিষয় না, এটা সবসময় মনে রাখা ভালো। এটি কূটনৈতিক রাজনৈতিক হাতিয়ার এবং এবারও পৃথিবীকে আসলে 2 ভাগে ভাগ করে দিচ্ছে ভ্যাকসিন। এবং আপনারা নিশ্চিত থাকেন, আমি আজকে অন রেকর্ড বলে যাই, আজ থেকে 2-3 বছর উনি বলেছেন 2-3 বছর পরেও পৃথিবীতে
300 কোটি লোক থাকবে যারা ভ্যাকসিন পাবে না। বাংলাদেশের চ্যালেঞ্জ আছে, কিন্তু বাংলাদেশ অত্যন্ত দ্রুততার সাথে একটা সমাধানের দিকে গেছে। এটা যদি ঠিক মতো কাজ হয় তাহলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। বাট এট দ্য সেম টাইম নিজের দেশে ভ্যাকসিন তৈরি করা শুরু করতে হবে। প্রতিবেশী ভারতে এখন প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে 3 লাখের উপরে, দিনে মারা যাচ্ছে 3000-এরও বেশি মানুষ। এজন্য এখনই সতর্ক না হলে বাংলাদেশের অবস্থাও প্রতিবেশী দেশটির মতো হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে করোনার তাণ্ডব চলছেই। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 8,65,000 মানুষ আর প্রাণহানি হয়েছে 14,000-এর বেশি। এই নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 15,19 লাখ। মোট প্রাণহানি ছাড়ালো 31,93,000। ভারতে করোনার প্রলয়ঙ্কারী ঝড় বইছে, যার আঘাতে গেল দিনও 3,500-এর বেশি মানুষের প্রাণ গেছে। সংক্রমিত হয়েছেন 4 লক্ষাধিক মানুষ। দেশটির হাসপাতালগুলিতে কোভিড রোগীদের জন্য পর্যাপ্ত শয্যার অভাব, অপ্রতুল ভেন্টিলেশন ব্যবস্থা, অক্সিজেনের ঘাটতি তো রয়েছেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি লকডাউনের সীমা 3 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ভারতের লাগামহীন সংক্রমণের জেরে 31 মে পর্যন্ত বন্ধ করা হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল। ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন সরকার। আর দক্ষিণ এশিয়ার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। ব্রাজিলের অবস্থাও বেহাল। দেশটিতে একদিনে প্রায় 3,000 মৃত্যু, 73,000 রোগী শনাক্ত হয়েছে। স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র। হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ঝর্ণার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ভোগ করেছেন মামুনুল। মামলা আমলে নিয়েছে পুলিশও। মাসুদা লাবনী জানাচ্ছেন বিস্তারিত। গেল 3 এপ্রিল নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্ট কাণ্ডের পর আবারও সোনারগাঁয়ে জনসম্মুখে মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। তবে এবার প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন। যে হেফাজত নেতার সাথে প্রায় 1 মাস আগে অবকাশ যাপনের জন্য গিয়েছিলেন রিসোর্টে, সেই মামুনুলের বিরুদ্ধেই এবার সোনারগাঁয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করেছেন ধর্ষণ মামলা। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করেন ঝর্ণা। আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে অন্যায় করেছে, প্রতারণা করেছে। আমি এটা রাষ্ট্রের কাছে বিচার চাই। মামলার এজাহারে বলা হয়, ঝর্ণার আগের সংসার ভাঙার পেছনে ছিলেন মামুনুল। এরপর সে আর্থিক অনটনে হয়ে পড়েন অসহায়। এ অবস্থায় মামুনুল বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় হোটেল রিসোর্টে তার সাথে রাত্রি যাপন করতেন, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিলেও নানা অজুহাতে এড়িয়ে যেতেন। রিসোর্ট কাণ্ডের পর ঝর্ণাকে বছিলায় মামুনুল হক তার আত্মীয়ের বাসায় আটকে রাখেন। পরে কৌশলে বড় ছেলের সাথে যোগাযোগ করলে গেল মঙ্গলবার রাজধানীর বছিলায় মামুনুলের বোনের বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে জেলার ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসকরা ঝর্ণার স্বাস্থ্য পরীক্ষা করেন। পুলিশ জানায় তারা মামলা আমলে নিয়েছে। সোনারগাঁ থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায়। মামলার অন্যান্য কার্যক্রম সেগুলো শুরু করে দিয়েছি। মামলার যে কার্যক্রম, সেই কার্যক্রমের ভিতরে অবশ্যই তাকে এই মামলায় দেখানো হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রিসোর্ট কাণ্ড ও মামুনুল হকের সাথে জান্নাত আরা ঝর্ণার ফোনালাপ ফাঁসের পর মামুনুল ছাড়াও আলোচিত চরিত্র হয়ে ওঠেন ঝর্ণা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। পানি বিশুদ্ধকরণ প্লান্ট অকেজো হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাসিস 3 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এই অবস্থায় ডায়ালাসিস করতে পারছেন না শত শত রোগী। এতে দুর্ভোগ বেড়েছে রোগী ও স্বজনদের মধ্যে। রেজাল্ট করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস বিভাগের। সব বেড রোগী শূন্য। সাধারণত এখানে 40 থেকে 50 জন কিডনি রোগী ও তাদের স্বজনদের উপস্থিতি থাকত। 2টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট নষ্ট হওয়ায় গেল 3 সপ্তাহ ধরে কিডনি রোগীদের ডায়ালাইসিস বিভাগটি বন্ধ রয়েছে। তাই এখানে এখন শুনশান নীরবতা।
স্বজনরা জানান একজন রোগীর সপ্তাহে 2 দিন করে ডায়ালাইসিস হয়। এখানে ডায়ালাইসিস বন্ধ থাকায় নিয়মিত রোগীগুলো বিপাকে পড়ছেন। এই অবস্থায় বেসরকারি হাসপাতালে অনেক বেশি টাকায় ডায়ালাইসিস করাতেও বাধ্য হচ্ছেন অনেকে। 1 মাস থেকে এটা বন্ধ হয়ে আছে, আমাদের অনেক অবস্থা খারাপ। এই যে পেটে পানি চলে আসছে, ঠ্যাঙ্গে পানি আসছে, মুখে পানি আসছে, আমরা এখন কিভাবে চলবো? বাহিরে আমি 2-3টা ডায়ালিসিস করছি, কিন্তু এত টাকা যে আমার বাবার পক্ষে সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। রোগী বাঁচানো আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে গেছে। সংশ্লিষ্টরা জানান যন্ত্রগুলো ঠিক করার জন্য এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এটা মেরামতের জন্য ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ওয়ার্কশপকে আমরা চিঠি দিয়েছি। ঢাকা থেকে প্রকৌশলীরা এসে যে একদম রাতারাতি করে দিবে তাও তো সম্ভব না। তারপরে আমাদের চেষ্টা অব্যাহত আছে। গেল 2010 সালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের রোগ নির্ণয়ে ডায়ালাইসিস যন্ত্রগুলি নেফ্রোলজি বিভাগে স্থাপন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে এবার নতুন পথে হাঁটছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কোনো ব্যাংকে পাবলিক মার্কেটে তালিকাভুক্ত হতে হলে আগেই 200 কোটি টাকা বিনিয়োগ করতে হবে পুঁজিবাজারে। শুধু তাই নয়, ইতিমধ্যে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়াতেও কাজ করছে নিয়ন্ত্রক সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন এটি বাস্তবায়ন হলে তারল্য সংকট কেটে যাবে পুঁজিবাজারে। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। আর্থিক খাতের সাথে সরাসরি সম্পৃক্ত পুঁজিবাজার। শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে বিশ্বব্যাপী ভূমিকা রাখতে দেখা যায় ব্যাংক খাতকে। তবে 2010 সালের বড় পতনের পর পুঁজিবাজারে বিনিয়োগ করতে অনেকটাই অনাগ্রহী ব্যাংকগুলো। অর্থ মন্ত্রণালয়ে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পরও বেঁধে দেয়া 200 কোটি টাকা করে বিনিয়োগ করেনি বেশিরভাগ ব্যাংক। হিসেব বলছে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 25টি ব্যাংকের পুঁজিবাজারে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 4000 কোটি টাকার কিছুটা বেশি। আমরা জানি অনেক তফসিলি ব্যাংকে তারল্য আছে এবং এখানে বাংলাদেশ ব্যাংক একটা সুবিধা দিয়েছে। আমি আহ্বান জানাবো ব্যাংকগুলোকে তারা যেন আমাদের এই পুঁজিবাজারে তাদের যে বিনিয়োগ করার কথা সেটা তারা যেন করেন। শুধু তাই নয়, দেশের মোট 61টি তফসিলি ব্যাংকের মধ্যে 31টি এখন পুঁজিবাজারে তালিকাভুক্ত। 12 বছর পর সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এনআরবিসি ব্যাংক। এরই মধ্যে নতুন প্রজন্মের কয়েকটি ব্যাংকও অপেক্ষা করছে তালিকাভুক্ত হতে। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে তালিকাভুক্ত হওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত 200 কোটি টাকা ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে পুঁজিবাজারে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং এটাকে সংযুক্ত করতে চাই আমরা। তারা এই 200 কোটি টাকা যেন মার্কেটে দিয়ে তারপরে আসে। যারা অলরেডি হয়ে গেছে আজ থেকে 5, 7, 10, 25 বছর আগে, তাদেরকে আমরা মনিটর করছি। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকগুলোকে পুঁজিবাজারমুখী করতে এটি ভালো উদ্যোগ। যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করছে যে মিনিমাম 200 কোটি টাকা ইনভেস্টমেন্ট তাদেরকে অবশ্যই ক্যাপিটাল মার্কেটে থাকতে হবে। এতে যেটা হবে যে ক্যাপিটাল মার্কেটে যে লিকুইডিটি ক্রাঞ্চ যেটা আছে সেই লিকুইডিটি ক্রাঞ্চটা কিন্তু থাকবে না। ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বাড়বে। এদিকে লকডাউনেও ইতিবাচক দেশের পুঁজিবাজার। গেল 1 মাসের ব্যবধানে ডিএসসিতে বাজার মূলধন বেড়েছে প্রায় 12,000 কোটি টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের মধ্যে আসছে বাজেট। 2021-22 অর্থ বছরের 6 লাখ কোটি টাকার বাজেটে স্বাস্থ্য ও গার্মেন্টস খাতসহ চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ীদের। এমনকি গার্মেন্টসের পণ্য রপ্তানির বিপরীতে ইনসেন্টিভ বাড়ানোর দাবি গার্মেন্টস মালিকদের। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন শুধু আয়কে গুরুত্ব দিলে ঘাটতি থেকেই যাবে, তাই সেদিকেও নজর রাখার আহ্বান অর্থনীতিবিদদের। চট্টগ্রাম থেকে নয়ন বুড়া জয়ের রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসের এই বিপজ্জনক পরিস্থিতিতে জুন মাসেই ঘোষণা হতে যাচ্ছে 2021-22 অর্থ বছরের বাজেট। তবে স্বাস্থ্য ব্যবস্থাপনার পাশাপাশি আলোচনায় এখন নতুন বাজেটে চাওয়া পাওয়ার হিসাব নিকেশ। চট্টগ্রাম চেম্বার সভাপতি বলছেন করোনার এই মহামারীর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য খাতকে। একই সাথে চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নেও থাকতে হবে বিশেষ গুরুত্ব। শিক্ষা খাতকেও দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। যেহেতু হাই ডেন্সিটি পিপলের দেশ বাংলাদেশ, এখানে স্বাস্থ্য সেবার আগে যে অবস্থা ছিল তার চাইতে এখন মানুষ স্বাস্থ্য সেবার জন্য উদ্গ্রীব। এখানে সবচাইতে বেশি বাজেট এখন অ্যালোকেশন করতে হবে।
এদিকে পোশাক শিল্প খাতকে আরও বেশি গুরুত্ব দেওয়ার দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। $5 to $10 million এর এক্সপোর্টের যে ফ্যাক্টরিজগুলো আছে তারা কিন্তু অনেক বেশি স্ট্রাগল করছে। তো এই ফ্যাক্টরিগুলোকে আমার মনে হয় যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্যাটাগরিতে আমাদের নিয়ে আসা দরকার। করোনা পরিস্থিতির কারণে এবারের বাজেট হবে গতানুগতিকের চেয়ে একটু আলাদা। এর পাশাপাশি ঘাটতির দিকেও সুনজর রাখতে হবে। ডিউ ডিলিজেন্স মেনটেন করে প্রপারলি বাজেটটা যাতে ইমপ্লিমেন্টেড হয়। ফি একটা দিয়ে ইফিসিয়েন্সি, আমার বাজেট যাতে ইফিশিয়েন্টলি মানে মোর ইফিশিয়েন্টলি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট এই রেশিওটা যাতে সর্বোচ্চ হয়। সেই আয়ের পথ বন্ধ হয়ে গেছে বা বিঘ্নিত হবে, সুতরাং সেটা পূরণ করার জন্য প্রচুর ঘাটতি হবে এবং সেই ঘাটতি এই এখন প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়াবে। তবে বাজেট বাস্তবায়নে সুনির্দিষ্ট রূপরেখা থাকতে হবে বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কিরগিজস্তান তাজিকিস্তান সীমান্তে পানির বিরোধের জের ধরে বছরের পর বছর ধরে চলা সহিংসতা ফের শুরু হয়েছে। এই সহিংসতায় কমপক্ষে 31 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। শুক্রবার এমন খবর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। তারা জানায়, বুধবার একটি জলাশয়ে নজরদারি ক্যামেরা বসানো নিয়ে দুই পক্ষ পরস্পরের প্রতি পাথর ছুঁড়ে মারতে শুরু করলে বাধা সংঘর্ষে পরে উভয় পক্ষে অস্ত্রবিরতি এবং সেনা সরিয়ে নিতে রাজি হলেও গোলাগুলির ঘটনা ঘটে। ক্যানজি টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে ওঠার আভাস দিয়ে মাঠ ছাড়ল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ 469 রান আর হাতে আছে 4 উইকেট। তবে বল হাতে খারাপ করেনি টাইগাররা। 3 উইকেট নিয়ে দিনটা নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত। পাল্লিকেল্লের উইকেটে রান যেন লাগাম ছাড়া ঘোড়া। প্রথম টেস্ট শেষ, দ্বিতীয় টেস্টেও পার হয়েছে 2 দিন, কিন্তু সেই রানের গতি থামাতে পারেনি কোনো বোলার। বলা যায় প্রথম টেস্টের পুরো মঞ্চায়ন চলছে পাল্লিকেল্লেতে। স্কোর বোর্ডে চোখ বোলালে রান, ওভার সংখ্যা অনেকটাই মিলে যায়। লঙ্কানরা দ্বিতীয় দিন মাঠে নেমেছিল 1 উইকেটে 291 রান নিয়ে। তবে দিনের শুরুতেই 2 উইকেট তুলে টাইগারদের ম্যাচে ফিরিয়ে আনেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত 140 রানে 3 মারলে আর 5 রানে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরান এই স্পিড স্টার। তাইজুলও তুলে নেন ধনঞ্জয় ডি সিলভার উইকেট। পঞ্চম উইকেটে চোখ রাঙাচ্ছিল ওসাদা ফার্নান্দো আর পাথুম নিশঙ্কার ব্যাট। দুজনে গড়ে তোলেন 54 রানের জুটি। এবারও ত্রাতার ভূমিকায় হাজির তাসকিন। 30 রানে পাথুমকে ফিরিয়ে দিনটা নিজের করে নেন। দ্বিতীয় সেশনের শেষ ভাগে লঙ্কান শিবিরে আঘাত হানেন মিরাজ। 81 রানে থাকা ওসাদা ফার্নান্দোকে ফেরান সাজঘরে। দ্বিতীয় দিনেই হতে পারত শ্রীলঙ্কার প্রথম ইনিংসের জবনিকাপাত, কিন্তু টাইগারদের মিসফিল্ডিং, রিভিউ নেবার ব্যর্থতা বাদ সাধে সেই সম্ভাবনায়। শেষমেশ আলোক স্বল্পতায় খেলা শেষ হয় 24 ওভার আগেই। 3 উইকেট নিয়ে দিনের সেরা বোলার তাসকিন। পার্থ বণিক, নিউজ 24। দর্শক, শেষ করছে সকাল 9টার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।